যে সে উপদেষ্টা চেয়ারে বসবে, বসে দেশকে নিয়ে নাটক করবে। আওয়ামী লীগের লালিত পালিতদেরকে দিয়ে এখন উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানো হচ্ছে। এদিকে তাদের উপদেষ্টা হওয়ার মূল রহস্য ফাঁস হয়। ডক্টর ইউনূস এইটা কিভাবে করতে পারেন? আগে বলেছি আমি, ইটস টেম্পটিং টু ওয়ার্ক উইথ মিস্টার ইউনূস। এই উপদেষ্টাদেরকে কোন ভূত নিয়োগ দিল, এর পেছনে কে আছে এক্স্যাক্টলি? অন্যদিকে টাকা খাওয়ার রহস্যটাও ফাঁস হয়ে গেল। নতুন উপদেষ্টা নিয়োগ হয়েছে এইটা আমরা সবাই জানি, তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করতেছে সবাই, এইসবও দেখতে পাচ্ছি। কিন্তু এখন এইটা কি বের হয়েছে, তারা কিভাবে উপদেষ্টা হয়েছে, এইসবের গোপন তথ্যগুলা কিন্তু এক এক করে ফাঁস হয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তাদের উপদেষ্টা হওয়ার পিছনের মূল রহস্যগুলা এবং মূল কাহিনীগুলা। এইসব নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখুন, তারা কিভাবে উপদেষ্টা হয়েছে এবং এই নিয়ে সার্জিস এবং হাসনাত কি বলতেছে। তারা কিন্তু উপদেষ্টা হওয়ার জন্য যোগ্য ছিল, তাদেরকে টপকিয়ে যাওয়া হয়েছে। এই নিয়ে ডক্টর ইউনূসও কি বলতেছেন এইসবও দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে আপনাদের মন্তব্য করবেন। এর আগে কেউ এই উপদেষ্টাগুলোকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। এই যে দেখতে থাকুন। ওই চেয়ারটা হচ্ছে অনেক দায়িত্ববান একটা চেয়ার। এখন ধর্মুর্গি করজা বা হুট করে আইসা চেয়ারের মধ্যে একজন বৈশা গেলে এটা তো হবে না। তাহলে তো আমরা প্রতিটা মানুষ যারা দেশ স্বাধীনে ছিলাম তারা আমরা বলতে পারি যে আমাদেরকে এক একটা চেয়ার দেওয়া হোক, আমাদেরকে এক একজনের কেউ উপদেষ্টা বানানো হোক। আমরা তো ওগুলো বলবো না, কারণ দেখেন উপদেষ্টা চেয়ারটা অবশ্যই একটা দায়িত্বশীল জায়গা। আর এই জায়গাটাতে অবশ্যই কোনো নাট্যমঞ্চের কোনো লোককে বসানোটা আমি মনে করি না রাইট আছে। মোস্তফা ফারুকী সাহেব যদি বলে থাকে যে সে আন্দোলনের সাথে ছিল বা একমত প্রকাশ করেছিল, তাকে আমি আবারও বলবো বা মনে করিয়ে দিব যে যে স্বৈরাচার সরকার ছিল সে তার পক্ষ নিয়ে কথা বলেছিল। এইসব নিয়োগের বিষয়ে অবগত না মাহফুজ, সে প্রধান উপদেষ্টার সহকারী ছিল, ঠিক আছে? সেখান থেকে তাকে উপদেষ্টা হওয়ার প্রয়োজন হলো কি? এটা কি মাহফুজের হওয়ার ইচ্ছা হয়েছে সেজন্য হয়ে গেছে? এক নাম্বার বিষয়। আরেকটা বিষয় হলো যে ফারুকী সাহেবের কথা বললেন, ফারুকী সাহেব আপনার হলো আন্দোলনে অংশ নিয়েছেন বা আন্দোলনের পক্ষ ছিলেন। এর চেয়েও গুরুত্বপূর্ণ যে তিনি ধানমন্ডি ৩২ নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন, তার ইতিপূর্বের কিছু বক্তব্য ছিল। পাশাপাশি মুজিব সিনেমায় তার সহধর্মিণী, সে সেখানে অভিনয় করেছে। সামগ্রিকভাবে আমরা মানে এটা অনেকটা আওয়ামী ঘেঁষা একজন ব্যক্তিকে বা কিছুটা আওয়ামী লীগের প্রতি আবেদন রাখে এরকম একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো এই বিষয়টি। পাশাপাশি আমরা শুনছিলাম সন্ধ্যা পর্যন্ত, সেটা হলো বশির সাহেব আকিজ গ্রুপের ওনাকেও নিয়োগ দেওয়ার বিষয়। ওনাকে নিয়োগটা দিয়েছে কিনা আমি বলতে পারছি না এক্স্যাক্টলি। হ্যাঁ দিয়েছে। ওনার ভাই আওয়ামী লীগের ৩ টার্মের হলো এমপি ছিল, ৩ টার্মের এমপি ছিল, ঠিক আছে? তো মানে এই ধরনের কনফ্লিক্টিং ইস্যুতেই নিয়োগ দেওয়া লাগবে। আমরা এই বিষয়গুলো বললে অনেকে অপছন্দ করবে, কিন্তু আমার বলার ইচ্ছা হচ্ছে মানুষ অপছন্দ করলেই আমি বলবো না আমার এইটা না, এটা আমার স্বাধীনতা যে আমি বলবো, আমি আমার মতামত আমি বলবোই, ঠিক আছে? আর সংস্কারের বিষয়ে আমি আপনাদেরকে একটা জিনিস আজকে দেখায় যাই। রিগার্ডিং ট্রোলস, দেখেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকে তার তার মতামত প্রকাশ করতে পারে, এটার উত্তর দেওয়ার আমার প্রয়োজন নাই। তবে ইন জেনারেল আমি যেটা বলতে পারি, 2013 সালের পরে আমি ছিলাম ছাগু জামাতপন্থী। আওয়ামী লীগের যতগুলো পেজ ছিল তারা আমাকে বলতো ছাগু এবং জামাতপন্থী, কারণ 2014 সালে আমি একটা লেখা লিখেছিলাম, এই চেতনা লইয়ে আমরা কি করিব। সেখানে বলেছিলাম যে আমি সংস্কৃতি করতে গিয়ে দেখলাম যে সবে বরাতে ঈদ নিয়ে কথা বলা যাবে না, কিন্তু পূজায় যাওয়া যাবে, বড়দিনে যাওয়া যাবে, ওটা আধুনিকতা, এটা আধুনিকতা না। তো এই লেখাটা লেখার পরে আমাকে ট্যাগ করা হয়েছিল ছাগু এবং জামাতি। ফলে আই এম লিস্ট বদার অ্যাবাউট দিস। আমাকে কেউ মনে করে আমি বিএনপি জামাতি, কেউ মনে করে আমি আওয়ামী লীগার, আমাকে আওয়ামী লীগ গালি দেয়, বিএনপি গালি দেয়, জামাত গালি দেয়। আই এম অ্যাবসলিউটলি ফাইন উইথ ইট, বিকজ এটা মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশন। সে যদি মনে করে, তার কাছে মনে হচ্ছে আমি এটা। এখন আপনাকে আপনার কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে যে একটা লোক একই সঙ্গে 4 পার্টি তাকে কী করে কেন গালি দিবে, 4 পার্টি কেন মনে করছে সে কারো লোক না। কারণ আমি আসলে কারো লোক না, আমি আমার লোক। আমি যেটাকে যেই মুহূর্তে ঠিক মনে করি ওটাকে ওই মুহূর্তে ওই কথাটা বলি। আমার কারো প্রতি কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নাই, কখনোই ছিল না, কোনো কালে থাকবেও না। আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম, তার সঙ্গে আমার উনি দায়িত্ব নেওয়ার পর থেকেই নিবিড় যোগাযোগ আছে। আমি আমার মতামতগুলো যখনই উনি জানতে চাই জানাচ্ছি, এবং আমি জানি যে তারা একটা রিফর্ম কমিটি করেছে, পরামর্শ কমিটি, তারা অনেক কিছু বদলে দেবে বলে আমি বিশ্বাস করি। পতিত ফ্যাসিস্টের বিটিম হয়ে যদি কেউ খেলার চেষ্টা করেন, তাহলে
আপনি 5th গ্রেড অপরাধী হলেও অপরাধী হয়ে 1st গ্রেড অপরাধীকে বাঁচানোর চেষ্টা করলে 5th গ্রেড অপরাধীকে আগে ধরা হবে, এরকম কিছু তো হতে পারে। ফলে আমি মনে করি যে এই পুরো ব্যাপারটা আপনি যেটা বলেছেন এটা পরিষ্কার একটা প্ল্যানের অংশ। আমরা এখানে দেখতে পাচ্ছি এই উপদেষ্টাদেরকে নিয়ে অনেকে অনেক কথা বলতেছে এবং তাদের অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে। দর্শক শ্রোতা, এখন কিন্তু আপনারা মূল বিষয়টা দেখতে পারবেন তারা কিভাবে হয় এবং এইসবের পিছনের মূল কাহিনীগুলো। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকুন, সবকিছু বুঝতে পারবেন। এবং এরই ভিতরে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেই ক্লিপগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো, যে দেখতে থাকুন। এর সাথে 3 জন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদায় জয়েন করেছেন। 3 বিশেষ সহকারীকে নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে না, কিন্তু 3 উপদেষ্টাকে নিয়ে প্রায় 3 জনকে নিয়ে কম বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। এবং একটা লক্ষণ কি দেখছি আমরা, যে সরকারের সাথে ছাত্রদের, যারা এই আন্দোলনের সামনের সারিতে ছিলেন গণ অভ্যুত্থানের, তাদের সাথে কি কোনো সংকট তৈরি হচ্ছে এটাকে কেন্দ্র করে, সেই প্রশ্নটাই নিয়ে মূলত আলোচনা করব। তার আগে উপদেষ্টাদের নিয়ে আলোচনার প্রসঙ্গে 2-3টে কথা আমরা নিশ্চয়ই খেয়াল করেছি। এর মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে জনাব মুস্তাফা সরওয়ার ফারুকীকে নিয়ে। অ্যাপারেন্টলি তার নিয়োগটা সাংস্কৃতিক মন্ত্রণালয়ে, মনে হবে উনি দীর্ঘদিন চলচ্চিত্র নিয়ে কাজ করেছেন বা বহু সময় টিভিতে নাটক বানিয়েছেন, এই সেক্টরে উনি কাজ করছেন, সুতরাং উনি ভালোই করার কথা, এ ধরনের একটা পারসেপশন আসতে পারে। কিন্তু তার যোগ্যতার চাইতে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা, বিশেষ করে সমালোচনা হচ্ছে তার শেখ হাসিনার সময়কার ভূমিকা নিয়ে। প্রচুর ছবি, প্রচুর স্টেটাস আমাদের সামনে এসছে। শুধু তাই না, শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর 32 নম্বরকে রেস্টোর করা নিয়ে তার একটা স্টেটাসও আমাদের সামনে আসছে। অনেকে সেই স্টেটাসটা নিয়েও তাকে তীব্রভাবে সমালোচনা করছেন। শুধু সেটা না, যেন ফারুকীর স্ত্রী, বিখ্যাত অভিনেত্রী তিশা, তিনি মুজিব সিনেমায় অভিনয় করেছেন, তার সাথে শেখ হাসিনার প্রচুর ছবি আছে, এগুলো সব সামনে আনা হচ্ছে। আমরা তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছি। বলা বাহুল্য, জনাব ফারুকীর পক্ষে খুব কম সমর্থনই আছে। আমার টেক, আমি আসলে এই ব্যাপারে আর আগাচ্ছি না, আমি জাস্ট কিছু জিনিস একটু রেখে দেই। আমি বলেছিলাম এটা আমার একটা ভিজুয়াল ডায়েরির মতো। আকিজ গ্রুপের চেয়ারম্যান যিনি আছেন মিস্টার বশির, আকিজ বশির গ্রুপ এখন এটা ভেঙে হয়েছে, তিনি একটা অংশকে নেতৃত্ব দিচ্ছেন। তাকে নিয়ে মেজর সমালোচনা নেই, কিন্তু কেউ কেউ তার এক ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে বলে বলা হচ্ছে। এটা নিয়ে সমালোচনা আছে, কিন্তু আমার কাছে মনে হয় একটা জিনিস, উনি খুবই বড় ব্যবসায়ী এবং উনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। নিশ্চিতভাবেই সেই মন্ত্রণালয়ের অধীনে তারও বেশ কিছু ব্যবসা থাকবে, আছে, চোখ বন্ধ করে মোটামুটি বলা যায়। সেটা যদি থাকে তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। মানুষ হিসাবে ব্যক্তিগতভাবে তাকে যারা চেনেন, ঘটনাচক্রে আমার সাথে ওনার পরিচয় হয়েছিল, কথা হয়েছিল, আমার কাছে তাকে একজন সজ্জন মানুষ মনে হয়েছে এবং ব্যবসায়ী হিসেবে তিনি তো দুর্দান্ত সফল, কোনো সন্দেহ নেই। মন্ত্রী হিসেবেও খারাপ করবেন বলা যায় না হয়তো, কিন্তু ওই যে বললাম, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকা কোনো একটা মানুষকে ওই মন্ত্রণালয়ে দেওয়াটা যে কোনো বিবেচনায় সমালোচনার যোগ্য এবং অনেকে সেই সমালোচনা করছেন। আরেকজন উপদেষ্টা শপথ নিয়েছেন, জনাব মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন, ডিফ্যাক্টো রাজনৈতিক বিশেষ সহকারী এভাবে বলা যেতে পারে, যদিও তার বিশেষ সহকারী সেভাবে বলা হয়নি। আমরা এখনো নিশ্চিত নই জনাব মাহফুজ কি বিশেষ সহকারীর জায়গায়, মানে প্রধান উপদেষ্টার অফিসেই থেকে যাচ্ছেন কিনা উপদেষ্টা হয়ে, মানে তার পদোন্নতি হয়ে। কারণ আমরা জানি উনি এর আগে সচিব পদমর্যাদায় ছিলেন, এবার উপদেষ্টা মানে মন্ত্রীর পদমর্যাদায় তিনি কি প্রধান উপদেষ্টার উপদেষ্টা হিসেবে থেকে যাচ্ছেন কিনা, কারণ তার কোনো দপ্তর তাকে দেয়া হয়েছে সেটা আমরা দেখিনি। আর যদি দপ্তর দেয়া হয়ে থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা হবে, কারণ তিনি বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে বিভিন্ন দিকে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে যে তিনি খুবই ইনফ্লুয়েন্সিয়াল ডক্টর ইউনূসের উপর, এবং অনেক ক্ষেত্রে তিনি মূলত সিদ্ধান্ত গ্রহণ করেন। এটা সঠিক বা ভুল ইজ এ ডিফারেন্ট ডিবেট, বাট দেয়ারস আ ওয়াইড স্প্রেড পারসেপশন। রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে, নিশ্চিতভাবেই করে, এবং এর সাথে খানিকটা আমাদের প্রধান উপদেষ্টারও সংশ্লিষ্টতা আছে। তিনি যারা মাহফুজকে আমেরিকায় নিয়ে গিয়ে ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট, এই যে আমাদের আপরাইজিং হলো, সেটার পেছনের ব্রেইন হিসেবে আলাদাভাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সো সব কিছু মিলে মানুষের এই পারসেপশন তৈরি হয়েছে। সো তাকে যদি সত্যিকার অর্থে তার
অফিস থেকে সরিয়ে একটা ক্যাবিনেটে দেওয়া হয়, একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তাহলে কিন্তু এটাও এক ধরনের বড় পরিবর্তন হিসাবে দেখতে হবে। ঝামেলাটা পাকাইছে আসলে যখন আমাদের উপদেষ্টা পরিষদ মণ্ডলে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ এই দুজন উপদেষ্টা হিসাবে তারা দায়িত্ব পেল। তো যখন যেই পোস্টের মধ্যে টাকা আছে, ক্ষমতা আছে, প্রটেকশন আছে, সম্মান আছে, সেই জায়গাটা নিয়ে বাকিদের জেলাসি আসবেই। দর্শক, আজকে যে আওয়াজ উঠেছে, এই আওয়াজ বলে দিচ্ছে যে সমন্বয়কদের মধ্যে অতি শীঘ্রই বড় ধরনের একটা বিভাজন আসতে যাচ্ছে। ইতিমধ্যেই অনেক জায়গায় কিন্তু বিভাজিত তারা হয়ে গেছে। 7 কলেজ ইস্যুতে বলেন, 35-এর চাকরির ইস্যুতে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইস্যুতে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইস্যুতে বলেন, বিভিন্ন কারণে চট্টগ্রামে বলেন, আমরা কিন্তু দেখেছি অনেক সমন্বয়করা পদত্যাগ করেছে। আর এখন যারা আছেন, গতকালকে বিশেষ করে গত 3 জন নতুন যে 3 জন আমাদের উপদেষ্টা, তাদেরকে যখন নিয়োগ দেওয়া হয়েছে, সেটা নিয়ে কিন্তু নানান ধরনের বক্তব্য সামনে আসা শুরু হলো। বিশেষ করে সার্জিসের একটা বক্তব্যকে কেন্দ্র করে আমরা দেখলাম যে বিষয়টা অন্যদিকে একটু ভাইব্রেশনে যাচ্ছে। সরকারকে আলটিমেটাম দেওয়া হয়েছে 24 ঘন্টা। এখন সমন্বয়করা এই ধরনের আলটিমেটাম দিতে পারে কিনা, এটা কি তারা পারে না, আমার দৃষ্টিতে এটা পারে না। তবে এখন তারা কেন দিচ্ছে যে হ্যাঁ নাহিদ ঢুকছে, ভাই মাসে মাসে লক্ষ লক্ষ টাকা বেতন পাচ্ছে, রাষ্ট্রীয় প্রটোকলে চলাফেরা করতেছে। আসিফ, হ্যাঁ কয়েকদিন আগে অনেকে বলেন যে নাগরা জুতা পরে ঘুরছে, এখন সে ফ্রান্স যায় ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়ে দিচ্ছে, পায়ে নাইকি ঘুরছে। এরা তো জীবনে এই চাকরিটা এরা পাইতো না, এদের কোয়ালিটি অনুযায়ী এরা এত ভালো ছাত্র না বা ওই লেভেলে যাওয়ার না। এটা অনেকের বক্তব্য যে তাহলে আমাদের দুষ্কৃত, ঠিক আছে আমাদেরকে উপদেষ্টা বানান, আমাদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেন, আইজিপির সাথে ঘোরার সুযোগ দেন। এগুলা কেন হয়েছে? যখন বিভিন্ন পোস্টে এরা যাচ্ছে, নানানভাবে এদের লাইফটা অনেকের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। আর অবশেষে সার্জিসের যে বক্তব্যটা ছিল যে 13 জেলা বা 13 জন একই বিভাগের, বাকিরা কেন অন্য বিভাগ থেকে আসতেছে না, ওইখান থেকে এই সমন্বয় বনাম সরকারের মধ্যে বড় একটা চ্যালেঞ্জিং আসছে। অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে রংপুর এবং রাজশাহী বিভাগ থেকে উপদেষ্টা দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা, যে না এবার রংপুর এবং রাজশাহী থেকে আপনারা যে একজন উপদেষ্টা নিতে হবে। এই দাবিতে আজকে তারা বিক্ষোভ মিছিল করেছে, যে বিষয়টা যদিও যথেষ্ট সমালোচনা আমার কাছে মনে হয়, যে ফল খাওয়া শুরু করছেন। তো মুক্তিযুদ্ধদের কোটার বেলায় তো এগুলাই ছিল, এখন কিন্তু এগুলো বড় আকার ধারণ করবে। তাদের দাবি অন্য সময়ের মতন বর্তমানেও রংপুর এবং রাজশাহী বিভাগ অবহেলিত হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে এই 2 বিভাগের বাসিন্দারা। এই সময় তারা কোটা সংস্কার আন্দোলনের নেতা এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করার দাবি জানিয়েছেন। আর উপদেষ্টার দাবিতে তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। নগরীর প্রধান সড়কে বিক্ষোভ শেষে রংপুর প্রেস ক্লাবের সামনে সমাবেশে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। সেই সমাবেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 24 ঘন্টার মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগে উপদেষ্টা দিতে সরকারকে তারা দাবি দিয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে এই 2 বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ না দেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তবে আবার সরকার কোন ভূমিকা নেয় দেখা যাক। ইমরান আহমেদ বলছেন, সমন্বয়ক উত্তরবঙ্গ নিয়ে বারবার টালবাহানা এবার আর সহ্য করা হবে না। আগামী অফিস সময়ের মধ্যে উত্তরবঙ্গ থেকে 24 বিপ্লবের মাস। গাইজ, আপনারা তো দেখলেন এখানে তাদেরকে নিয়ে কি কথা হচ্ছে, তারা কিভাবে উপদেষ্টা হয় এবং তাদের উপদেষ্টা হওয়ার যোগ্যতা নাই, এইসব কিন্তু এখানে সাধারণ মানুষরা বলতেছে এবং সবাই কিন্তু সবার মন্তব্যগুলো প্রকাশ করতেছে। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনারা কি বলেন তাদেরকে নিয়ে, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনাদের কাছে আবার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।